অপহৃত নায়েক রাজ্জাককে ফিরিয়ে আনতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে পতাকা বৈঠক চলছে। আজই যে কোনো সময় রাজ্জাকের হস্তান্তর মিটিং হচ্ছে এবং আশা করছি তাকে আমরা কিছুক্ষণের মধ্যে ফেরত নিয়ে আসতে পারব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মাদক ব্যবসার সঙ্গে পুলিশের জড়িয়ে যাওয়াকে সমাজের নৈতিক কাঠামোর ওপর আঘাত, মত সচেতন নাগরিক সমাজের। সদস্যদের অবনতি ঠেকাতে কাজ করছে পুলিশ। রাজধানীর মোহাম্মদপুর থেকে সন্দেহভাজন দুই জঙ্গি নেতাকে আটক করেছে পুলিশ। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার। সমুদ্র পথে অবৈধভাবে বিদেশে যাওয়ার পর থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া থেকে ফিরেছেন আরও ৭৩ বাংলাদেশি। বিমানবন্দরে নেমে স্বস্তির নিঃশ্বাস। টানা বৃষ্টিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত। কক্সবাজারে ৩ নম্বর সতর্কতার সংকেত। বান্দরবানের সাথে রাঙামাটি ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ। এবং ভরা মৌসুমেও ক্রেতাশূন্য চাঁপাইনবাবগঞ্জের আমের বাজার। প্রত্যাশিত দাম না পাওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নায়েক রাজ্জাককে ফিরিয়ে আনতে মিয়ানমারের মংডুতে পতাকা বৈঠক করছে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। সকাল 10:30টায় মিয়ানমারের মংডুতে এই পতাকা বৈঠক শুরু হয়। বৈঠকে বিজিবির 7 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন টেকনাফ 42 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ। সকাল 9টার দিকে প্রতিনিধি দলটি টেকনাফ স্থলবন্দর দিয়ে মংডুর উদ্দেশ্যে রওনা দেয়। এর আগে বেশ কয়েকবার বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি তাতে সম্মতি দেয়নি। পরে গত 22 জুন মিয়ানমারের পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশকে চিঠি দেওয়া হয়। এরপরই এই পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়। গত 17 জুন টেকনাফের নাফ নদীর জাদিমুরা পয়েন্ট সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। এই মুহূর্তে টেকনাফ স্থলবন্দরে আছেন রিপোর্টার কমল দে। পতাকা বৈঠকের ব্যাপারে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, তাহলে হয়তো কিছুক্ষণের মধ্যে মিয়ানমার বাহিনীর হাতে অপহৃত বিজিবি নায়েক আব্দুর রাজ্জাক মুক্তি পেতে যাচ্ছেন। আপনি জানেন 3.5 ঘন্টা ধরে এই পতাকা বৈঠক চলছে। কিছুক্ষণ আগে পতাকা বৈঠকে অংশ নেওয়া এক বিজিবি কর্মকর্তার সাথে আমাদের সাথে টেকনাফ স্থলবন্দর অবস্থানরত আরেক বিজিবি কর্মকর্তা ফোনে কথা বলেছেন। এই ফোনের সূত্র ধরে আমরা যতটুকু জানতে পেরেছি, এখন পর্যন্ত নায়েক আব্দুর রাজ্জাককে বাংলাদেশ প্রতিনিধি দলের হাতে হস্তান্তর করা না হলো এই সংক্রান্ত কিছু কাগজপত্র বিজিবি সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন এইসব কাগজপত্র যাচাই বাছাই চলছে এবং আমি কথা বলেছিলাম সেই বিজিবি কর্মকর্তা, তিনি আশা করছেন হয়তো কাগজপত্র যাচাই বাছাই শেষে আর 8 ঘন্টার মধ্যে বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে প্রতিনিধি দলের হাতে হস্তান্তর করা হবে। এরপর তাকে নিয়ে আসা হবে এই টেকনাফ স্থলবন্দর দিয়ে। আপনি জানেন গত 17 জুন বাংলাদেশ মায়ানমার সীমান্তের টেকনাফের জাদিমোরা সীমান্ত এলাকা থেকে এই মায়ানমার বাহিনী তাকে অপহরণ করে নিয়ে যায়। এবার বাংলাদেশের পক্ষ থেকে তাকে ছাড়িয়ে আনার জন্য বেশ কবার পতাকা বৈঠকে আহ্বান জানানো হয়েছিল, কিন্তু প্রতিবারই পতাকা বৈঠকে সাড়া দেয়নি মিয়ানমার বাহিনী। শেষ পর্যন্ত রাজনৈতিক চাপের মতো কূটনীতিক চাপের মুখে পড়ে মিয়ানমার গত 22 জুন পতাকা বৈঠকের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে এবং এই সংক্রান্ত প্রতিটি নাম চেয়ে তারা একটি চিঠি পাঠায়। এরপর 7 সদস্যের নাম দিয়ে চিঠি গতকালকে পৌঁছে দেওয়া হয় মায়ানমার বাহিনীর হাতে এবং মিয়ানমার বাহিনী তাকে সিগন্যাল দেওয়ার পর আজ সকাল 9:30 9:35 এই টেকনাফ স্থলবন্দর থেকে 7 সদস্যের প্রতিনিধি দলটি মায়ানমারের মংডুর উদ্দেশ্যে যাত্রা করে। আর এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন 42 বিজিবি অধিনায়ক টেকনাফের অধিনায়ক জাহেদ, লেফটেন্যান্ট কর্নেল জাহেদ, এবং তার নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দলটি ঠিক 10টার পর গিয়ে মংডুতে পৌঁছে এবং 10:30 থেকে শুরু হয় এই আনুষ্ঠানিক বৈঠক। এবং বৈঠকের শুরুতে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং তারা এটার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবং তারা দাবি করেছে অন্যায়ভাবে বাংলাদেশের সদস্য বিজিবি সদস্যদের উপর গুলি করা হয়েছিল এবং এই বিজিবির এই নায়ক আব্দুর রাজ্জাককে অপহরণ করা হয়েছে।
এবং তারা আশা করছেন এবং বিজেপি কর্মকর্তারা আশা করছেন কিছুক্ষণের মধ্যে নায়ক আব্দুর রাজ্জাককে পতাকা প্রতীক শেষ করে বাংলাদেশে নিয়ে আসা হবে। এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। টেকনাফ স্থলবন্দর থেকে রিপোর্টার কমল দে জানাচ্ছিলেন বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ এবং মিয়ানমারের বিজিবির মধ্যে যে পতাকা বৈঠক তার পরপরই কাগজপত্র যাচাই বাছাই প্রক্রিয়া চলছে এবং তিনি জানাচ্ছিলেন যে হয়তো আর কিছুক্ষণের মধ্যে বিজিবি নায়ক রাজ্জাককে ফেরত নেওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হবে এবং তিনি ফেরত আসবেন বাংলাদেশে। এদিকে কিছুক্ষণের মধ্যেই বিজিবি নায়ক রাজ্জাককে ফেরত আনার ব্যাপারে একই রকম আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মিটিং হচ্ছে এবং আশা করছি তাকে আমরা কিছুক্ষণের মধ্যে ফেরত নিয়ে আসতে পারব। মায়ানমারের সঙ্গে আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে। আমাদের নারকোটিক্স ডিপার্টমেন্ট, তাদের নারকোটিক্স ডিপার্টমেন্ট এমইও সাইন হচ্ছে, আমাদের বিজিবি ওদের বিজিবি কথাবার্তা হচ্ছে। কাজে এখানে কোনো রকমের মানে শত্রুতামূলক আচরণ এখানে নেই। নওগাঁর হাপানিয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে জহুরুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গত রাত ৩টার দিকে সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩২ মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, রাতে ভারতীয় সীমান্ত দিয়ে গরু কিনে ফেরার সময় টেক্কাপাড়া বিএসএফ ক্যাম্পের জওয়ানরা জহুরুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গরু ব্যবসায়ী জহুরুল গুলিবিদ্ধ হন। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনার পথে তার মৃত্যু হয়। নওগাঁ ১৪ বিজিবির অধিনায়ক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত গরু ব্যবসায়ী পোরশা উপজেলার দোয়ারপাল গ্রামের বাসিন্দা। সমুদ্রপথে অবৈধভাবে বিদেশে যাওয়ার পর থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া থেকে কেবল প্রাণটুকু হাতে নিয়ে দেশে ফিরেছেন আরও ৭৩ বাংলাদেশি। দেশে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, পাচারের পর এখন পর্যন্ত বাংলাদেশে ফেরত আসা মানুষের সংখ্যা প্রায় ৪০০। জীবন নিয়ে দেশে ফিরে আসা এসব মানুষের মিছিলই বলে দেয়, অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করা একটি অভিশাপ। বুধবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে আসেন ৪১ জন বাংলাদেশি। পরে ইন্দোনেশিয়া থেকেও দেশে আসেন আরো ৩২ বাংলাদেশি নাগরিক। মারধর করে অসুস্থ হয়েছে, ওনাদেরকে ফেলাই দেওয়া হয়েছে। পানি চাইতে হলে মারধর করে এবারে মাজা একজনের মাজা ভেঙে দিচ্ছে, মাজা ভেঙে দেওয়ার পরে শুধু মারা গেছে। বাপ মা দোয়া সবাই দোয়া আল্লাহর বাঁচা রাখে। যাইতে আপনার 6 দিন লাগবে, 18 দিন সাগরের মাঝে ট্রলার ঘুরেছে। শিবা আছে 900 মানুষ, 918 জন মারা গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে এখন পর্যন্ত প্রায় ৪০০ মানুষ দেশে ফিরে এসেছেন। এখন আসলে হলো থাইল্যান্ড থেকে, আর রাত্রে আসবে হলো থেকে ইন্দোনেশিয়া থেকে। কক্সবাজার টেকনাফ দিয়ে আনা হয়েছে, ওখান থেকে ১৫০ জন প্রথমে, তারপরে ৩৭। আর এখানে আমাদের প্রথমে আসলে হলো ইন্দোনেশিয়া থেকে। মোটামুটি ধরেন অ্যারাউন্ড সবকিছু মিলায় ধরেন ৩০০-৩৫০ তো হবেই। নাগরিকত্ব নিশ্চিত করার প্রক্রিয়া একটু সময় সাপেক্ষ হলেও মানব পাচারের শিকার সব বাংলাদেশিকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সামিউল মুইদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ৬৮ বছর ধরে শিক্ষাবঞ্চিত কুড়িগ্রামের ছিটমহলগুলোতে চালু হয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র। উচ্ছ্বসিত ছিটমহলবাসী। কার্যক্রম সম্প্রসারিত করার পরিকল্পনা। জঙ্গি নেতার আইনজীবীর সহকারী থেকে তিনি এখন জঙ্গি সংগঠনগুলোর জোট বাংলাদেশ জিহাদি গ্রুপের কমান্ডার। নতুন এ জঙ্গি সংগঠনের প্রধান আসাদুজ্জামান ওরফে মিলনকে গতরাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের জঙ্গি দমন বিষয়ক বিশেষায়িত টিম। একই এলাকায় অভিযান চালিয়ে এ সংগঠনকে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফিরোজ মোহাম্মদ তমাল নামের অন্য এক যুবককে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, অভিযানে যে ৩টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে তার মালিক সরকারি কর্মকর্তার পুত্র তমাল। বাংলাদেশ জিহাদি গ্রুপ আফগানিস্তান ও সিরিয়ায় পাঠানোর জন্য জঙ্গি তৈরি করছিল বলেও জানিয়েছে ডিবি পুলিশ। ডিবি আরও জানায়, বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য সংগঠনটির প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে জড়িত। আপনারা জানেন যে হরকাতুল জিহাদের একজন বড় নেতা আছে মুফতি আব্দুর রউফ। আব্দুর রউফের মামলা ওই চেম্বার থেকে আসলে পরিচালিত হতো। অ্যাডভোকেটের সহকারী হিসেবে কাজ করাকালেই সে মূলত মুফতি আব্দুর রউফ এবং তার বড় ভাই তাদের সংস্পর্শে আসে এবং এক পর্যায়ে এই দরিদ্র পরিবারের সন্তান আসাদুজ্জামান সে দারিদ্র্যের কারণেই মূলত সে যেটি আমাদেরকে বলেছে সে এই লাইনে যায়। অতীতে মুফতি আব্দুর রউফের পরামর্শে বাংলাদেশ জিহাদি গ্রুপ নামে একটা আলাদা সংগঠন, যেখানে বিভিন্ন গ্রুপ থেকে এই গ্রুপে যোগদান করবে, জোটের মতো আর কি।
মাদকের একটি বড় চালান সহ সম্প্রতি এক পুলিশ কর্মকর্তা আটক হওয়ার ঘটনায় উদ্বিগ্ন সচেতন নাগরিক সমাজ। খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাদক চোরাচালানে জড়িয়ে পড়া দেশের সার্বিক পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা। এক্ষেত্রে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ তাদের। রাশেদ লিমনের রিপোর্ট। ঘটনার সূত্রপাত শনিবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুর এলাকায় একটি শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটি প্রাইভেট কার। পরে ধাওয়া করে গাড়িটিকে আটক করে র্যাব, আর এতেই বেরিয়ে আসে থলের বিড়াল। 60,70,000 পিস ইয়াবা বিক্রির 7 লাখ টাকা সহ আটক হন পুলিশের বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক। এ ঘটনায় আরও কয়েক পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা নিশ্চিত করেছে র্যাব। রক্ষকের ভক্ষক হওয়ার এমন ঘটনায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এ ধরনের পরিস্থিতি সার্বিক আইন শৃঙ্খলার উপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা তাদের। তারা অনেক বেশি দায়িত্ব প্রাপ্ত হয় সমাজের নীতি নৈতিকতা রক্ষা করার জন্য। যদি এরা কোনোভাবে এই জিনিসটা সমাজে প্রমাণ করে দেয় তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যে তারা কোনো অপরাধ করলে সেটার জন্য তাদের জবাবদিহি করতে হবে না কিংবা কোনো রকম শাস্তির সম্মুখীন হতে হবে না, সেটা কিন্তু সমস্ত সমাজের নৈতিক যে একটা কাঠামো সেটার উপর বিরাট একটা আঘাত এসে পড়ে। এর আগেও এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াকেই এর জন্য দুষছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। এ ধরনের অপরাধের শাস্তি নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল হওয়া জরুরি বলেও মত দেন তারা। থামারি ট্রায়াল করে স্পেশাল ট্রাইব্যুনালে এরা ট্রায়াল দিয়ে সংক্ষিপ্ত সময়ে এদের যদি কঠিন বিচার মানুষ দেখে তাহলেই এটা কন্ট্রোল করা সম্ভব। আর তা নইলে এই বেল দিয়ে এই কেসের লম্বা ট্রায়াল দিয়ে 2 বছর পরে মানুষ ভুলে যাবে যে কোন এএসআই ছিল এই ইয়াবা সম্রাট। এদিকে অভিযুক্ত এই পুলিশ সদস্যকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা জানালেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। পুলিশ আইনের রক্ষক হিসেবে পরিচিত, সেক্ষেত্রে অপরাধ প্রক্রিয়ায় কেউ জড়িয়ে গেলে সাধারণভাবে জনমনে এক ধরনের অনাস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। ব্যক্তিগত বিচ্যুতি এটি যাতে বন্ধ করা যায়, তাদের নৈতিক যে মনোবল সেটাকে অটুট রেখে অন্তত 0 পর্যায়ে নামিয়ে আনার যে কাজটি সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ঘটনায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। গত রাতে টানা বৃষ্টিতে বরিশাল নগরীর বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া অনেক এলাকার বাড়িঘরেও পানি ঢুকে পড়েছে। আর ড্রেনের আবর্জনা পানিতে মিশে যাওয়ার কারণে আরো বেশি দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। বরিশাল থেকে বিস্তারিত জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। 24 ঘন্টার বৃষ্টিতে ডুবে গেছে বরিশাল নগরী। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ড্রেন উপচে দুর্গন্ধ ছড়াচ্ছে ময়লা আবর্জনা। দুর্ভোগে পড়েছেন নগরবাসী। গত রাত্র থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত বৃষ্টি চলছে। এতে বরিশালের রোড ঘাট ঘর বাড়ি সব ডুবে গেছে। সমস্ত ছোট বড় রাস্তাঘাট একদম মাথা সমান পানি হয়ে গেছে। গতকাল সকাল 9টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অফিস জানিয়েছে এ সময়ের মধ্যে 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 208 মিলিমিটার। বরিশাল নগরীর কাউনিয়া, সদর রোড, আমানতগঞ্জ, পলাশপুর সহ নগরীর বিভিন্ন স্থানে কোথাও হাঁটু পানি জমেছে, আবার কোথাও গিরো পানি জমেছে। ঘর দুয়ারে পানি উঠে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানেও পানি জমেছে। নগরবাসী পড়েছেন ব্যাপক দুর্ভোগে। পানির জন্য তো আমাদের তো অনেক ক্ষতি হয়ে যেতেছে। দোকানপাট সব তলাই গেছে, বাড়িঘর তলাই গেছে। ড্রেন করছে, ড্রেনের কাজ হয় না, পানি নামতেছে না। আর মেয়র জানালেন দুর্ভোগ কমাতে চেষ্টা চলছে। নদীর পানি নিচে থাকে তাহলে আমাদের পানি জমবে না, ইনশাল্লাহ দ্রুত পানি নামার ব্যবস্থা করতে হবে এবং করতেছি। এবং বৃষ্টি হলেও ইনশাল্লাহ বরিশালবাসীর চলাচলের অসুবিধা হবে না। এই ছিল বরিশালের বৃষ্টিতে জলাবদ্ধতার খবর। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদী ও খালের পানি বেড়ে যাওয়ায় এবং বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে কক্সবাজারের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া বান্দরবানের সাথে রাঙামাটি ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের বাঘখালী নদী সহ কয়েকটি খালের পানি বেড়ে গেছে। এতে প্লাবিত হয়েছে 7টি উপজেলার শতাধিক গ্রাম। রাস্তায় পানি উঠে যাওয়ায় কক্সবাজার টেকনাফ সড়ক ও মেরিন ড্রাইভ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পানিতে ভেসে গেছে 50টি চিংড়ির ঘের। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন কয়েক হাজার মানুষ। এছাড়া সাগর উত্তাল থাকায় 3 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। গত 4 দিনের টানা বৃষ্টিতে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীতে পানি বাড়ার কারণে
জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। এদিকে আলীকদমের মাতামুহুরীর পানিতে ভেসে নিখোঁজ রয়েছেন 2 জন। এছাড়া বান্দরবান কেরানীহাট সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সাথে রাঙামাটি ও চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গাজীপুরে জলাবদ্ধতার কারণে টঙ্গী এলাকার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া অধিকাংশ রাস্তায় পানি উঠে যাওয়ায় ঘর থেকে বের হতে পারছেন না সাধারণ মানুষ। একটা বাড়িও মানে পানি উঠে না, এমন বাড়ি নেই। সব বাড়িতে এক কোমল এক গর্দন পানি হবে, আর এবং আশ্রয় নিতে খুব কষ্ট হচ্ছে। বৃষ্টি খুব বেশি হচ্ছে, আমাদের বাড়িঘর সব ডুবে যাচ্ছে, কাঠ পালং সব ডুবে যাচ্ছে, আলমিরা কাপড় চোপড় সব তো ধ্বংস হয়ে যাচ্ছে। সমস্ত কিছু ভিজে গেছে, আমার টাকা পয়সা তো সবকিছু ভিজে গেছে, মালপত্র এই বস্তার মধ্যে যা আছে এগুলি ছাড়া সব কিছু ভিজে গেছে আমার। প্রত্যেকটা বাড়ির মধ্যে প্রায় পানিতে তলিয়ে গেছে। মানুষেরা জীবন বাঁচানোর জন্য তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে রাস্তায় চলে আসছে। দুপুর সময় আরো থাকছে। আইসিসির নতুন সভাপতি হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জহির আব্বাস। মেয়াদ হবে পরবর্তী 1 বছর। বারবারোজে সংস্থাটির বার্ষিক সম্মেলনের সিদ্ধান্ত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদী ও রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীর সাক্ষ্য বাতিল চেয়ে বেগম জিয়ার করা আবেদনের শুনানি শেষ। আদেশ দেওয়া হবে আগামী 29শে জুন। সকালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে আদেশের এই দিন ধার্য করেন। গত 14 জুন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির বাদী ও রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী দুদকের উপপরিচালক হারুনুর রশিদের সাক্ষ্য বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। সেই সাথে বেগম জিয়ার অনুপস্থিতিতে নেওয়া এই সাক্ষ্য বাতিল সহ নতুন করে সাক্ষ্য নেওয়ার নির্দেশনা চেয়েও রিট করেন তারা। পরে এই রিটের ওপর উভয় পক্ষে 3 কার্যদিবসের শুনানি শেষে আজ আদালত আদেশের এই দিন ধার্য করেন। বাংলাদেশি নাগরিকদের সুইস ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ 4,282 কোটি টাকা। এসব অবৈধ অর্থ ফিরিয়ে এনে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। আজ জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। ঘাটতি বাড়ছে মানে কি? দেশ কি সামনের দিকে যাচ্ছে? বাজেট কি শক্তিশালী হচ্ছে? বাজেট কি বাস্তবায়নের পথে যাচ্ছে? অর্থমন্ত্রী ইনকরেজেবল অপটিমিজমের কথা বলেন, স্বপ্ন দেখান, বা স্বপ্ন বাস্তবায়নের পথে যে বাধাগুলো আছে সে বাধাগুলো কিভাবে উত্তীর্ণ হবেন তার কোনো রূপরেখা উনি দিতে পারেননি এই বাজেটে। এই টাকাগুলো যে গেছে 4,283 কোটি টাকা এই বছর সুইস ব্যাংকে জমা হয়েছে, এরা কারা? এই টাকাটা ফেরত আনতে হবে, এই টাকাগুলো ট্যাক্সিং করতে হবে, এবং তাহলে জনগণের সম্পদ বাড়বে, তাহলে বাজেট আরো সমৃদ্ধ হবে। ভরা মৌসুমেও ক্রেতা শূন্য চাঁপাইনবাবগঞ্জের আম বাজারগুলো। এবার ফরমালিন মুক্ত আম ক্রেতাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে 5 জুনের আগে বাজারে আম তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। এর ফলে এখন সব আম একসাথে পাকলেও সেই তুলনায় ক্রেতা উপস্থিতি খুব কম, ফলে প্রত্যাশিত দাম পাচ্ছেন না বলে অভিযোগ ব্যবসায়ীদের। জেলা প্রতিনিধি মোহাম্মদ আল মাহবুবের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমের জেলা চাঁপাইনবাবগঞ্জ। বছরের এই সময় ক্রেতা বিক্রেতার ভিড়ে মুখরিত থাকে এখানকার আম বাজারগুলো, কিন্তু এবছর চিত্র অনেকটা উল্টো। ঝুড়ি ভর্তি আম নিয়ে বসে আছেন বিক্রেতারা, কিন্তু মিলছে না ক্রেতার দেখা। ফলে লাভ তো দূরের কথা, প্রত্যাশিত দামও পাচ্ছেন না আম ব্যবসায়ীরা। গত বছরের ফরমালিন আতঙ্ক এবং বাজার নিয়ন্ত্রণে 5 জুনের আগে বাজারে আম বেচার ক্ষেত্রে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের। ফরমালিন করতে ডুবিয়ে দিয়েছে নিচে। 1 নম্বর কারণ হয়ে এটা আমদানি বেশি, আম ব্যাচ কিনে হচ্ছে কম, খরিদ্দার কম, ব্যাপারী জেনে আসছে না। অন্য বছর যে ন্যাংরা আমটা বিক্রি হয় 3,000-4,000 টাকা মন, এই বর্তমানে এখন 1,200-1,300 টাকা মন। তাহলে কিভাবে একটা গাছে 2,000 টাকা মন আম কিনা, ঠিক আছে, তারপরে আপনার বেচছি আপনার 1,800-1,500 টাকা মন। আমরা এই জায়গাটাতে 2 লাখ 3 লাখ ইনকাম করি, এই সিজনটাতে আমার এখন পর্যন্ত 1 লাখ ইনকাম হয়েছে, এখন পর্যন্ত 10 টাকা ইনকাম তো নাই। এদিকে জেলা প্রশাসনের এমন নিষেধাজ্ঞার সমালোচনা করলেন ব্যবসায়ী নেতারা। 1.5-2 কোটি টাকা প্রতিদিন বেচা কিনা হয়, এখন 20 লাখ টাকারও বেচা কিনা হয় না। আমাদের ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে দেওয়া উচিত। হাজার হাজার আম ব্যবসায়ীরা আজকে পথে বসে গেছে। যে আমটি 2 থেকে 2,500 টাকা মন গাছে কিনা আছে, সেটি এখন 1,200 থেকে 1,600 টাকা মনে বিক্রি হচ্ছে। তবে বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক। অবশ্য সবার সাথে আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। বিগত বছরগুলোর আলোকে কোন আম কখন পাকে
তার উপর কিন্তু ভিত্তি করে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এখানে গুটি বা স্থানীয় জাত বৈশাখী জাত যেগুলো আগাম পাকে সেই আমগুলো পারতে কোনো বাধা নিষেধ ছিল না। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তথ্য অনুযায়ী প্রতি বছর জেলায় 4 থেকে 4.5 লাখ মেট্রিক টন আম উৎপাদিত হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। শিক্ষার আলোয় আলোকিত করতে কুড়িগ্রামের ছিটমহলগুলোতে চালু করা হয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র। দীর্ঘ 68 বছর ধরে শিক্ষা বঞ্চিত এসব ছিটমহলে শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনার লক্ষ্যে 28টি প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র চালু করেছে ইসলামিক ফাউন্ডেশন। শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের বন্ধ দ্বার খুলে যাওয়ায় দারুণ খুশি ছিটমহলবাসী। অবশ্য শিক্ষা সম্প্রসারণে প্রাক প্রাথমিক থেকে প্রাথমিক পর্যায়ে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে কুড়িগ্রামের বিভিন্ন ছিটমহলের পাড়া মহল্লায় গড়ে ওঠা প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলো। জেলার দাসিয়ার ছড়া ছিটমহলের ছোট কামাত, বড় কামাত, রাসের মেলা সহ বিভিন্ন পাড়ার মসজিদে কিংবা কারো বাড়ির আঙিনায় গড়ে উঠেছে এসব শিক্ষা কেন্দ্রগুলো। শিশুরা দল বেঁধে হইচই করতে করতে যাচ্ছে এসব পাঠশালায়। সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গাইছে জাতীয় সঙ্গীত। এরপর বাংলা, ইংরেজি ও আরবি বর্ণমালাগুলো পড়ছে সমস্বরে। লেখাপড়ার এমন সুযোগ পেয়ে খুশি খুদে শিক্ষার্থীরা। আমি কোনোদিন স্কুল যাই নাই, খুব খুশি। আমাদের এখানে তো স্কুল নাই, এখন এখানে স্কুল হলো, আমরা এখন পড়াশোনা করতে পারছি। প্রাক প্রাথমিক শিক্ষায় আমি সকাল 7টা থেকে 10টা পর্যন্ত পাঠদান করাইতেছি। শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের বঞ্চনা এবং বিড়ম্বনার অবসান হওয়ায় আনন্দের কথা জানালেন স্থানীয়রা। আমরা তো আগে বাচ্চাদেরকে লেখাপড়া করাইতে পাঠাইতে পারতাম না, এখন এখানে স্কুল হয়েছে, লেখাপড়া করছে বাচ্চারা। ঠিকানায় আমাদের আর ভর্তি করা হয়তো। ছোট ছোট বাচ্চাদের নিয়ে শিক্ষার ব্যবস্থা হয়েছে, এটা খুব খুশি আমরা। এদিকে ছিটমহলগুলোতে সরকারি বেসরকারি উদ্যোগে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র চালু করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ছিটমহল সমন্বয় পরিষদের এই নেতা। এর জন্য আমাদের ছিটমহলবাসীর পক্ষ থেকে আমরা ইসলামিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ সরকারকে, বিশেষ করে জননেত্রী শেখ হাসিনাকে। অবশ্য শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রাক প্রাথমিক শিক্ষাকে প্রাথমিক পর্যায়ে উন্নীত করার পরিকল্পনার কথাও জানালেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের এই কর্মকর্তা। প্রত্যেক কেন্দ্রে 30 জন শিক্ষার্থী শিক্ষা লাভ করে, বাংলা, ইংরেজি, আরবি, অঙ্ক। তারা 1 বছর শিক্ষার পরে প্রাথমিক পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। কুড়িগ্রামের 6টি ছিটমহলে 28টি প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রে 840 জন শিক্ষার্থীকে পাঠ দেওয়া হচ্ছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। নবনিযুক্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। দুপুরে সেনা সদরে বিদায়ী সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া নবনিযুক্ত সেনাপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে বিদায়ী সেনাপ্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিদায়ী সেনাপ্রধানকে গার্ড অব অনার দেয়া হয়। যুক্তরাষ্ট্র ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদের ওপর নজরদারি করছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার ওলাদের সঙ্গে ফোন আলাপে ওবামা ভবিষ্যতে ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের ওপর নজরদারি করা হবে না বলেও নিশ্চয়তা দেন। এর আগে ফরাসি প্রেসিডেন্টদের ওপর যুক্তরাষ্ট্রের নজরদারির ব্যাখ্যা জানতে চেয়ে প্যারিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই দিন বিষয়টি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষা কমিটির সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ওলাদ। গুপ্তচর বৃত্তির বিষয় নিয়ে আলোচনার জন্য ফ্রান্সের গোয়েন্দা কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলের শিগগিরই ওয়াশিংটন সফরের কথা রয়েছে। মঙ্গলবার মার্কিন গোয়েন্দা সংস্থার বিভিন্ন নথির বরাত দিয়ে উইকিলিক্স ফ্রান্সের 3 প্রেসিডেন্টের ওপর এনএসএ এর গুপ্তচর বৃত্তির তথ্য প্রকাশ করে। 2006 থেকে 2012 সাল পর্যন্ত সাবেক ফরাসি প্রেসিডেন্ট জ্যাক শিরাক, নিকোলাস সারকোজি ও বর্তমান প্রেসিডেন্ট ওলাদের ওপর এই নজরদারি চালানো হয় দাবি উইকিলিক্সের। বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ হারের পর একদিন আগেই ঢাকা ছাড়ল ধোনির ভারত। পূর্ব নির্ধারিত সফরসূচি অনুসারে
শুক্রবার ঢাকা ছাড়ার কথা থাকলেও আজই দেশে ফিরে গেছেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। টিম অফিসিয়াল ও অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন সহ বাকি 7 জন দেশে ফিরবেন কাল। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে বুধবার শেষ ওয়ানডেতে ভারত জয় পেলেও সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিল টাইগাররা। আজ একই বিমানে সবার সিট না হওয়ায় সকাল 10টার দিকে ধোনি, কোহলি সহ 9 জন ও 12টার দিকে আরও 6 জন ভারতীয় দুটি ফ্লাইটে আলাদাভাবে ঢাকা ছাড়েন। অন্যদিকে টাইগার ক্রিকেটাররাও হোটেল ছেড়ে সবাই ফিরেছেন বাসায়। তবে সিরিজ জিতলেও তাদের সবার কণ্ঠেই ছিল বাংলা ওয়াশ হাতছাড়া হওয়ার আক্ষেপ। সেই সাথে দৃঢ় প্রত্যয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন হোম সিরিজে সফলতার ধারা অব্যাহত রাখার। বাংলাদেশে অনেক বড় একটা পাওয়া যে ইন্ডিয়ার মতো টিমের সাথে সিরিজ জয়। আর যদি হোয়াইট ওয়াশ করতে পারতাম তাহলে আরেকটু বেশি ভালো লাগতো। তারপর আমি বলবো যে আমরা অনেক ভালো ক্রিকেট খেলছি। যখনই মাঠে নামি টিম জিতানোর জন্যই নামি বা জেতার জন্যই নামি। তো নেক্সট সাউথ আফ্রিকার সাথে তো চেষ্টা করবো শুরু থেকেই টি-20 থেকেই আমরা জিতার মুখ দিয়ে শুরু করার আর সবার বেস্ট পারফরমেন্সটা দেওয়ার। নেক্সট টাইম চেষ্টা করবো যে ইনিংসগুলো বড় করার জন্য আর যে ভুলগুলো হচ্ছে তাড়াতাড়ি রিকভার করার জন্য। দুটো ম্যাচ আমরা বাংলাদেশের বিরুদ্ধে খারাপ খেলেছি, তার থেকেও বড় কথা বাংলাদেশ দুটো ম্যাচে সব বিভাগে ভারতকে টেক্কা দিয়েছে, সে ব্যাটিং বা বোলিংয়ে। গত 15 বছরে ধরে ধাপে ধাপে বাংলাদেশ ক্রিকেট কিন্তু ডেভেলপ করেছে। হারলে দুঃখ লাগে, এটা সকলের লাগে, ভারতের খেলার দরও লেগেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির নতুন সভাপতি হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জহির আব্বাস। বার্বাডোজে সংস্থাটির বার্ষিক সম্মেলনে 1 বছরের জন্য সভাপতির পদ গ্রহণ করেন তিনি। আইসিসির 3 দিন ব্যাপী বার্ষিক সভার তৃতীয় দিন আব্বাসকে এ দায়িত্ব দেওয়া হয়। এবছর এপ্রিলে মেয়াদ শেষ হওয়ার আগেই আইসিসির সাবেক সভাপতি মুস্তফা কামালের পদত্যাগের পর থেকে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির এ পদ শূন্য ছিল। তাই নিয়ম অনুযায়ী এ সভায় ঠিক হলো আইসিসির নতুন সভাপতি। এছাড়া সভায় সার্বিয়া ক্রিকেট ফেডারেশনকে আইসিসির 58তম সহযোগী সদস্য হিসেবেও ঘোষণা করা হয়। 1 বছরের জন্য সভাপতির দায়িত্ব পাওয়া জহির আব্বাস এর আগে 1993 সালে আইসিসির ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানকে 14টি টেস্ট ও 13টি ওয়ানডেতে নেতৃত্ব দেয়া আব্বাসের ঝুলিতে আছে 7,500-এরও বেশি রান। খেলোয়াড়ি জীবনে 3টি বিশ্বকাপ খেলা জহির আব্বাস এশিয়ার ব্র্যাডম্যান নামেও পরিচিত। দুপুরের সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অপহৃত নায়েক রাজ্জাককে ফিরিয়ে আনতে মিয়ানমারে বিজেপি ও বিজিবির পতাকা বৈঠক চলছে। আজই হস্তান্তর করা হবে তাকে, বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মাদক ব্যবসার সঙ্গে পুলিশের জড়িয়ে যাওয়া সমাজের নৈতিক কাঠামোর ওপর আঘাত, মত সচেতন নাগরিক সমাজের। সদস্যদের এই অবনতি ঠেকাতে কাজ করছে পুলিশ। রাজধানীর মোহাম্মদপুর থেকে সন্দেহভাজন 2 জঙ্গি নেতাকে আটক করেছে পুলিশ। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার। টানা বৃষ্টিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত। কক্সবাজারে 3 নম্বর সতর্কতা সংকেত। বান্দরবানের সাথে রাঙ্গামাটি ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ। এবং ভরা মৌসুমেও ক্রেতা শূন্য চাঁপাইনবাবগঞ্জের আমের বাজার। প্রত্যাশিত দাম না পাওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। এ ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।